নিয়োগ বাণিজ্যের সম্পূর্ণ যত এতদিন ধরে আপনারা দেখেছেন সেই প্রক্রিয়া, যে অনিয়মের প্রক্রিয়া, সেগুলোর যে মূল উৎস, সেগুলো সমূলে বন্ধ করা হচ্ছে। What? Bro, what are you talking about, man? আসেন শুরু থেকে বুঝি। 1893 সালে লোকাল ডিফেন্স ভলান্টিয়ার্স গঠিত হয়। তৎকালীন ইংল্যান্ডে এই লোকাল ডিফেন্স ভলান্টিয়ার্স গঠনের মূল লক্ষ্য ছিল প্রথম বিশ্বযুদ্ধে জার্মান বাহিনীর হাত থেকে দেশকে রক্ষায় সেই দেশের নিয়মিত বাহিনীকে সহায়তা করা। এছাড়া উপকূলবর্তী এলাকার কলকারখানা, বিশেষত যেসব জায়গায় নিয়মিত বাহিনী মোতায়েন সম্ভব ছিল না, সেখানে এদের দায়িত্ব পালন করতে হতো। 17 থেকে 65 বছর বয়সের যে কোনো সক্ষম ব্যক্তি এতে অংশ নিতে পারত। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ে 22 জুলাই 1940 লোকাল ডিফেন্স ভলান্টিয়ার্সের নাম পরিবর্তন করে রাখা হয় হোমগার্ড। তৎকালীন প্রধানমন্ত্রী চার্চিল এই নাম পরিবর্তন করেন। ভারতীয় উপমহাদেশে 1946 সালে এই হোমগার্ড যাত্রা শুরু করে। 1948 সালে দেশভাগের পর তৎকালীন পূর্ব পাকিস্তানে জনাব ননী গোপালের সভাপতিত্বে এবং সেক্রেটারি হিসেবে জনাব মোজাম্মেল হক 148 ফিদ্দিক বাজার, ঢাকায় হোমগার্ড সমিতি এর অফিস স্থাপন করেন। তৎকালীন পূর্ব পাকিস্তানের মুখ্যমন্ত্রী খাজা নাজিমুদ্দিনের সাথে তারা দেখা করেন এবং একটি বাহিনী গঠনের প্রস্তাব করেন, যা ইংল্যান্ডের হোমগার্ডের মতো হবে, যার প্রধান 3টি কাজ থাকবে। 1. সামরিক কর্মকাণ্ডে সহায়তা করা। 2. আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশকে সহায়তা করা। 3. পূর্ব পাকিস্তানের আর্থসামাজিক উন্নয়নে কাজ করা। খাজা নাজিমুদ্দিনের অনুমতি পাওয়ার পর বর্তমান শাহবাগ জাদুঘর যেখানে অবস্থিত, সেইখানে প্রথম আনসার বাহিনীর সদর দপ্তর স্থাপিত হয় এবং 12 ফেব্রুয়ারি 1948 আনসার বাহিনী যাত্রা শুরু করে, যার প্রথম পরিচালক ছিলেন জেমস বুকানন। আনসার নামটি ইসলাম ধর্মের দৃষ্টিকোণ থেকে একটি ঐতিহাসিক নাম। সূরা বাকারার 270 নম্বর আয়াতে সর্বপ্রথম আনসার নামটি ব্যবহার করা হয়েছে। أنفقتم من نفقة أو نذرتم من نذر فإن الله يعلمه وما للظالمين من أنصار। তোমরা যে খয়রাত বা সৎ ব্যয় করো কিংবা কোনো মানত করো, আল্লাহ নিশ্চয়ই সেসব কিছু জানেন। অন্যায়কারীদের কোনো সাহায্যকারী নেই। এছাড়া সূরা আল ইমরান, সূরা তাওবা, সূরা আল হাশর সহ বিভিন্ন জায়গায় একবচন এবং বহুবচনে 56 বার আনসার শব্দটি উচ্চারিত হয়েছে। আনসার হচ্ছে মদিনার সেই বিশেষ জাতি যারা প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের পর তাকে নিরাপত্তা দিয়েছিল। আবিধারিক অর্থে সাহায্যকারী হলেও কুরআনের বিভিন্ন সূরা পর্যালোচনা করলে দেখা যায় আনসার সাহাবীগণ মহান রাব্বুল আলামিনের নিকট অত্যাধিক প্রিয় ছিলেন। এমনকি যখন মুহাজির সাহাবীগণ মক্কা থেকে মদিনা হিজরত করতে দ্বিধান্বিত ছিলেন, তখন তাদের ওয়ারিস হিসাবে আনসার সাহাবীগণকে মনোনীত করা হয় সূরা আনফালে। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাযীনা আমানু ওয়া হাজারু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফী সাবীলিল্লাহি ওয়াল্লাযীনা আওয়াও ওয়া নাসারু أولئك بعضهم أولياء بعض والذين آمنوا ولم يهاجروا ما لكم من ولايتهم من شيء حتى يهاجروا وإن استنصروكم في الدين فعليكم النصر إلا على قوم بينكم وبينهم ميثاق والله بما تعملون بصير। এতে কোনো সন্দেহ নেই যে যারা ঈমান এনেছে, দেশ ত্যাগ করেছে, স্বীয় জান ও মাল দ্বারা আল্লাহর রাহে জিহাদ করেছে এবং যারা তাদেরকে আশ্রয় ও সাহায্য সহায়তা দিয়েছে, তারা একে অপরের সহায়ক। আর যারা ঈমান এনেছে কিন্তু দেশ ত্যাগ করেনি,
তাদের বন্ধুত্বে তোমাদের প্রয়োজন নেই যতক্ষণ না তারা দেশ ত্যাগ করে। অবশ্য যদি তারা ধর্মীয় ব্যাপারে তোমাদের সহায়তা কামনা করে তবে তাদের সাহায্য করা তোমাদের কর্তব্য, কিন্তু তোমাদের সাথে যাদের সহযোগী চুক্তি বিদ্যমান রয়েছে তাদের মোকাবেলায় নয়। বস্তুত তোমরা যা কিছু করো আল্লাহ সেসবই দেখেন। পরবর্তীতে মুহাজির সাহাবিগণ সকলে হিজরত সম্পন্ন করলে এই নিয়ম রহিত হয়। অথচ বাংলাদেশের আনসার বাহিনীর অবস্থাটা দেখেন, সবচেয়ে অবহেলিত ও নিগৃহীত। ১৯৫২ ভাষা আন্দোলনে শহীদ আব্দুল জব্বার আনসার বাহিনীর একজন প্লাটুন কমান্ডার ছিলেন। ১৯৬৫ পাক ভারত যুদ্ধের সময় তৎকালীন পূর্ব পাকিস্তানের সীমান্ত রক্ষার দায়িত্ব পালন করে আনসার বাহিনী। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের প্রাক্কালে এই বাহিনীর ৪০,০০০ 303 রাইফেল সরাসরি মুক্তিযুদ্ধের ফার্স্ট লাইন অফ ডিফেন্স হিসেবে মুক্তিযোদ্ধাদের হাতে ব্যবহৃত হয়। ১৯৭১-এর ১৭ এপ্রিল স্বাধীন বাংলাদেশের প্রথম অস্থায়ী সরকারকে গার্ড অব অনার প্রদান করে এই বাহিনীর ১২ জন অকুতোভয় সদস্য। মহান মুক্তিযুদ্ধে এই বাহিনীর ৬৭০ জন শহীদ হয় এবং একজন বীর বিক্রম, ২ জন বীর প্রতীক খেতাবে ভূষিত হন। স্বাধীনতা পরবর্তী সময়ে এই বাহিনীর মহাপরিচালক হিসাবে সবসময় সেনা কর্মকর্তারা দায়িত্ব পালন করে এসেছেন। ৬ষ্ঠ বিসিএস এর মাধ্যমে ২১ জানুয়ারি ১৯৮৬ সালে আনসার ক্যাডার সার্ভিস চালু হয়। এরপর থেকে এই বাহিনীতে বিসিএস এর মাধ্যমে ক্যাডার কর্মকর্তারা যোগদান করে আসছেন। ধীরে ধীরে বিসিএস কর্মকর্তাদের সংখ্যা বাড়তে থাকে। মূলত ১৯৮৬ সাল থেকে আনসার ক্যাডার সার্ভিস চালু হয়, কিন্তু তখনও জেলা এবং ব্যাটালিয়নসমূহে সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত ওয়ারেন্ট অফিসার, ক্যাপ্টেন, মেজররা নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষ হিসেবে কর্মরত ছিল। কালের পরিক্রমায় সেই সংখ্যা কমতে থাকে এবং সেনাবাহিনী থেকে ডেপুটেশনে আসা কর্মকর্তাদের সংখ্যা ৩-এ নেমে আসে। একজন কর্নেল, একজন ব্রিগেডিয়ার এবং বাহিনীর প্রধান একজন মেজর জেনারেল হিসাবে দায়িত্ব পালন করেন। এটি বাংলাদেশের একমাত্র ক্যাডার সার্ভিস যেখানে শীর্ষ পর্যায়ে কোনো ক্যাডার কর্মকর্তা আসার সুযোগ থাকে না, বরং সেনাবাহিনী থেকে শীর্ষ পদ বংশ পরম্পরা দখল করে রাখা হয়। ক্যাডার কর্মকর্তাদের সংখ্যা বৃদ্ধি পাবার কারণে ১৪ নভেম্বর ২০১৭ সালে সর্বপ্রথম আর একটি গ্রেড 2 পদ সৃজিত হয় এবং সেই আদেশে বলা হয় এই পদটি শুধুমাত্র আনসার ক্যাডার কর্মকর্তাদের মাধ্যমে পূরণীয়। এর প্রেক্ষিতে সর্বপ্রথম অতিরিক্ত মহাপরিচালক হিসেবে পদোন্নতি পান ৬ষ্ঠ বিসিএস-এর জনাব দিলীপ কুমার বিশ্বাস। অবসরে গমনের কয়েকদিন আগে তাকে এই পদোন্নতি দেওয়া হয়। এরপর অতিরিক্ত মহাপরিচালক হন AKM মিজানুর রহমান। সময়ের পরিক্রমায় এই পদটিকে একটি অলংকরণের পদে রূপান্তর করা হয়, অর্থাৎ একজন কর্মকর্তা অবসরে যাবার কিছু আগেই শুধুমাত্র এই পদোন্নতি পান। ২০০০ সালের এই গেজেটটি খেয়াল করুন। এখানে পরিষ্কার লেখা আছে আনসার ক্যাডার সার্ভিসে ১৮ বছর অতিক্রান্ত হয়েছে এবং ডিডিজি পদে ২ বছর অতিক্রান্ত হয়েছে এমন কর্মকর্তা মহাপরিচালক হবেন। এই ডিডিজি পদ ৩১ জানুয়ারি ২০১০ তারিখে এডিজি পদে উন্নীত হয়। পরবর্তীতে ১৪ নভেম্বর ২০১৭ তারিখে শুধুমাত্র আনসার ক্যাডার কর্মকর্তা হতে পূরণযোগ্য একটি অতিরিক্ত মহাপরিচালক পদ তৈরি হয়। সময়মতো পদোন্নতি পেলে ক্যাডার সার্ভিস কর্মকর্তাদের মধ্য হতেই মহাপরিচালক হয়ে যেত, কিন্তু সামরিক বাহিনীর ডেপুটেড কর্মকর্তারা অত্যন্ত ধূর্ততার সাথে এই পদে পদোন্নতি এমনভাবে দিয়ে থাকেন যাতে কোনো কর্মকর্তাই ২ বছরের সময় অতিরিক্ত মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করতে না পারেন। এই একই প্রক্রিয়ায় অতিরিক্ত মহাপরিচালক হয়েছেন জনাব মোহাম্মদ ফিরোজ খান, জনাব মোহাম্মদ মাহবুবুল ইসলাম, মোহাম্মদ শামসুল আলম। অথচ মেধাক্রম বিবেচনায় জনাব শামসুল আলম এদের সকলের সিনিয়র ছিলেন। সময়মতো পদোন্নতি পেলে তিনি হতে পারতেন আনসার বাহিনীর সর্বপ্রথম ক্যাডার সার্ভিস থেকে পদোন্নতিপ্রাপ্ত মহাপরিচালক, কিন্তু তৎকালীন মহাপরিচালকের চতুরতায় তিনি পিছিয়ে যান এবং তার অবসর গ্রহণের ৬ থেকে ৭ মাস আগে অতিরিক্ত মহাপরিচালক পদোন্নতিপ্রাপ্ত হন। বর্তমান মহাপরিচালক মেজর জেনারেল জনাব আব্দুল মোতালেব সাজ্জাদ মাহমুদ দায়িত্ব গ্রহণ করেন ১২ই আগস্ট। এর আগে মহাপরিচালকের দায়িত্ব পালন করেন মেজর জেনারেল জনাব AKM আমিনুল হক, যার ভাই AKM এনামুল হক ফ্যাসিস্ট সরকারের একজন এমপি এবং উপমন্ত্রী ছিলেন। তাহলে ফ্যাসিস্ট সরকারের আমলে কিছু মহাপরিচালকদের উপরে আলোকপাত করা যাক। বর্তমান সময়ের আলোচিত সাবেক সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট জেনারেল সরোয়ার্দিকে তো আপনারা সবাই চেনেন। আরে ওই যে
ফারজানা ব্রাউনিয়ার জামাই। হুম হুম হুম, এটাই। প্রায়ই রানা প্লাজা সংক্রান্ত বিভিন্ন বিবৃতি এবং ফ্যাসিস্ট হাসিনা তাকে কি অবৈধ নির্দেশনা দিয়েছিল সেই সংক্রান্ত বক্তব্য এবং তিনি একা কিভাবে হাসিনার সিদ্ধান্তের বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন এই সংক্রান্ত মতামত ব্যক্ত করতে দেখা যায়। রানা প্লাজায় নিহতের সংখ্যা কম দেখাতে নির্দেশ দিয়েছিলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উদ্ধার করার সময় এক পর্যায়ে প্রধানমন্ত্রী আমাকে নির্দেশ দিলেন যে অনেক তো উদ্ধার হলো, এবার চাপা দিয়ে দাও এবং এই কাজটা বন্ধ করা যায় কিনা। আমি বলেছি অসম্ভব, এখানে হাজার হাজার জীবিত মৃত মানুষ আছে, আমি উদ্ধার করছি আপনার কথা বলে যে আপনি নির্দেশ দিয়েছেন জীবিত কিংবা মৃত ব্যক্তি, শেষ ব্যক্তি উদ্ধার না হওয়া পর্যন্ত এই অভিযান চলবে, আমি এখান থেকে যেতে পারি না। তিনি বললেন স্পেকট্রা গার্মেন্টস নামে একটি গার্মেন্টস পূর্ববর্তী বিএনপি আমলে ধ্বংস হয়েছিল এবং সেটাতে মানুষ চাপা দেয়া হয়েছে, কাকেও উদ্ধার করা হয়নি। আপনি কি জানেন 2010 সালে এই বাহিনীর মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালনকালে তিনি আনসার ভিডিপি একাডেমিতে 15ই আগস্ট রমজান মাস চলাকালে শোক র্যালি করেন। দেশের বিভিন্ন প্রান্ত থেকে তিনি আদেশের মাধ্যমে অনেক স্বেচ্ছাসেবী সদস্যদের আগমন করান এবং 15ই আগস্টের শোক র্যালি বের করেন, যা এই একাডেমির আশেপাশের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে। তার এই একনিষ্ঠ আনুগত্যে অভিভূত হয়ে সাহারা খাতুন বলেছিলেন, যেখানে রাজনৈতিক দল হয়েও আমরা এত লোক সমাগম করতে পারি না, সেখানে সোহরাওয়ার্দী দেখিয়ে দিলেন কিভাবে লোক জমায়েত করতে হয়। তার এই আনুগত্যের স্বীকৃতিস্বরূপ তিনি লেফটেন্যান্ট জেনারেল পদোন্নতি পান। পুরাতন ঘটনাগুলো নিয়ে বলতে গেলে অনেক কথা বলা লাগবে, তাতে ভিডিও দীর্ঘ হয়ে যাবে। সাম্প্রতিক সময়ের কিছু কথা বলি। গত মহাপরিচালক মেজর জেনারেল আমিনের সময়ে অতিরিক্ত মহাপরিচালক ছিলেন ব্রিগেডিয়ার ফরিদ। এই যে কালো ভদ্রলোককে দেখতে পাচ্ছেন, ইনি। গত 2024-এর নির্বাচনের আগে বাংলাদেশের প্রায় প্রতিটি উপজেলাতে হোন্ডা এবং স্কুটি দেওয়া হয়। রানার কোম্পানি থেকে এগুলো সরবরাহ করা হয়েছিল। বিপুল পরিমাণের এই স্কুটি এবং হোন্ডা উপজেলা পর্যায়ে পেয়ে উপজেলা কর্মকর্তা ও কর্মচারীরা খুবই খুশি হন, কিন্তু এর ভেতরে খবরটি আসলে কেউ জানে না। বাংলাদেশের বাজারে মার্কেট শেয়ারে এবং সেলসের দিক থেকে কোন কোম্পানির অবস্থান কেমন তা এখানে দেখা যাচ্ছে। রানার কোম্পানির মার্কেট শেয়ার মাত্র 2.4% এবং পুরো 2022-23 অর্থবছরে তাদের 11,502টি বাইক বিক্রি হয়েছে। কেন এমন কোম্পানির কাছ থেকে বাইক কেনা হলো? বিশ্বস্ত সূত্রে জানা যায়, রানার কোম্পানির এই প্রতিটি বাইক ক্রয় বাবদ শুধু তৎকালীন অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার ফরিদ নিয়েছেন 10,000 টাকা করে কমিশন এবং এই বাইক ক্রয়ের পরিকল্পনা পুরাটাই কিন্তু করা হয়েছিল বাহিনীর স্থানীয় তহবিল হতে। তাহলে হিসাব করুন তো, 300 বাইক ক্রয়ে ওনার কমিশন কত? 30 লক্ষ টাকা। বেশি না, তাই না? এরকম বাহিনীর প্রতিটি ক্রয়ে ডেপুটেশন কর্মকর্তা অর্থাৎ সেনা কর্মকর্তা যারা আসেন তারা সবসময় কমিশন ব্যবসা করে গেছেন। তৎকালীন মহাপরিচালক প্রস্তাবনা দিলেন সকল পর্যায়ের কর্মকর্তাদেরকে, বিভিন্ন ইউনিটে স্থানীয় তহবিলে টাকা পড়ে আছে, এগুলো দিয়ে বাহিনীর জন্য গাড়ি ক্রয় করতে পারে। যেহেতু তৎকালীন ফ্যাসিস্ট সরকার নিজেরাই লুটপাতে ব্যস্ত ছিল, ব্যয় সংকোচন নীতি গ্রহণ করেছিল, তাই যানবাহন করে আনসার বাহিনীর জন্য কোনো বরাদ্দ দিচ্ছিল না। তখন সকল পর্যায়ের কর্মকর্তারা খুশি হয় এবং বাহিনীতে অনেকগুলো গাড়ির চাহিদাও ছিল। তখন বিভিন্ন ইউনিটের স্থানীয় তহবিলের টাকা হতে ডাবল কেবিন পিকআপ, জিপ, ট্রাক ইত্যাদি ক্রয় করা হয়। খুবই ভালো কথা, আনসার বাহিনীর সক্ষমতা বাড়ছে। কাহিনীটা আসলে অন্যখানে। প্রতিটা গাড়ি তৎকালীন মহাপরিচালকের নির্দিষ্ট ভেন্ডর থেকে ক্রয় করা হয় এবং সেখানে প্রতিটি গাড়ির বাজার মূল্য থেকে 6 লক্ষ টাকা বেশি পরিশোধ করা হয়। এই 6 লক্ষ টাকা ছিল মহাপরিচালকের কমিশন। 50টি বিভিন্ন মডেলের গাড়ি ক্রয়ে মহাপরিচালকের নিট কমিশন 3 কোটি। খুব অল্প টাকা যদিও, তবে তা কিন্তু বাহিনীর স্থানীয় তহবিলের টাকা। তিনি নির্বাচনের আগে ঘোষণা দিলেন সকল আনসার ভিডিপি সদস্যদের জন্য নতুন কাপড় দেওয়া হবে এবং তারা সকলেই নতুন কাপড় পরে নির্বাচনে ডিউটি করবে। এই কাপড় তৈরির টেন্ডার যে কোম্পানিকে দেওয়া হয়েছিল বলা বাহুল্য তার পছন্দের কোম্পানি আজ পর্যন্ত সঠিক মাপের কাপড় সাপ্লাই করতে পারে নাই। কিন্তু ঠিকই পুরো বাংলাদেশের 5,17,000 সদস্যের এই কাপড় তৈরির বিল তারা নিয়ে গেছে। মহাপরিচালকের পছন্দের কোম্পানি বলে কথা।
আচ্ছা, এবার বর্তমান জনের কথায় আসি। সাবেক মহাপরিচালকের আওয়ামী ঘনিষ্ঠতার বিষয়ে বিস্তারিত বিবরণ ইতিমধ্যে সাংবাদিক জুলকার নাইন তার ফেসবুকে প্রকাশ করেছেন। সেদিক থেকে ১২ই আগস্ট ২০২৪ তারিখে যখন নতুন মহাপরিচালক যোগ দিলেন, তার প্রথম দায়িত্ব হিসাবে তিনি নিজেকে আওয়ামী বলয়ের বিপরীতে প্রতিষ্ঠা করার জন্য উঠে পড়ে লাগেন। কিন্তু আসলে সত্য কি আর চাপা থাকে? দেখুন নিচে ছবিটি। ধানমন্ডি ৩২-এ সোহরাওয়ার্দীর বডিগার্ডের বাড়িতে গিয়ে তার সেই কি আফসোস, পুরা বাঙালি জাতি নাকি বেইমান, অকৃতজ্ঞ। আহারে, বঙ্গবন্ধুর জন্য সেইটি প্রেম ভালোবাসা। উনি আসার পর ভেবেছিলেন আনসার বাহিনী সেনাবাহিনীর ইনফ্যান্ট্রির মতো একটি বাহিনী। উনি সব জানেন, সব বোঝেন, কারণ উনি নিজেও একজন ইনফ্যান্ট্রির অফিসার। প্রথম ধাক্কাটা খেলেন কিন্তু ২৫শে আগস্ট যখন আনসার সদস্যরা সচিবালয় ঘেরাও করল। আপনারা সবাই হয়তো মিডিয়াতে দেখেছেন, গোপালগঞ্জের বেশিরভাগ আনসার সদস্য রিক্রুট করা হয়েছে, এরাই এই কাজ করেছে, ইত্যাদি বিভ্রান্তিকর কথাবার্তা। আসল ঘটনার সম্পূর্ণ বিপরীত। চলেন একটু পিছনে ফিরে যাই। ২০২০ সালে ২রা সেপ্টেম্বর রাজশাহী কানল উপজেলার ইউএনও এর বাসভবনে দুর্বৃত্তরা হামলা করে এবং হাতুড়ি দিয়ে ইউএনও ওয়াহিদা খানমকে আহত করে। এর প্রেক্ষিতে দেশের সকল ইউএনওর নিরাপত্তা জোরদার করার জন্য জোর দাবি ওঠে। এই সময় তৎকালীন মহাপরিচালক বর্তমান সিজিএস লেফটেন্যান্ট জেনারেল মিজানুর রহমান শামীম ইউএনওর বাসভবনের নিরাপত্তায় আনসার মোতায়েনের পদক্ষেপ নেন এবং ৪৯৩টি উপজেলায় একযোগে ১০ জন সশস্ত্র আনসার মোতায়েন করা হয়। এই মোতায়েন প্রক্রিয়ায় কোনো নিয়মকানুনের বাড়াই ছিল না। এ সম্পর্কে বিস্তারিত আলাপ হয়তো পরের কোনো ভিডিওতে বলা যাবে। তবে একযোগে ৪,৯৩০ জন আনসার সদস্য মোতায়েনের ফলে হুট করে একটা বড় শূন্যতা তৈরি হয়। কারণ তখন অন্যান্য বিভিন্ন কেপিআইতে কর্মরত আনসারদের থেকে এই জরুরি মোতায়েন করা হয়েছিল। এই শূন্যতা পূরণের জন্য তখন অপেক্ষমান তালিকা থেকে আনসারদের চাকরিরত হবার আহ্বান জানানো হয়, যাকে বলা হয় অফার। এই বিষয় এখানে বলে নেওয়া উচিত, সাধারণ আনসারদের জন্য আনসার বাহিনীতে অটোমেশন সফটওয়্যার ব্যবহার করা হয়, যার নাম HRM সফটওয়্যার। এই সফটওয়্যারের মাধ্যমে অপেক্ষমান তালিকা থেকে আনসার সদস্যদের মোবাইল ফোনে চাকরির অফার চলে যায়। তবুও একসাথে প্রায় ৫,০০০ শূন্যস্থান পূরণ করা সম্ভব হয় না। এছাড়া একটি অর্থবছরে সাধারণ আনসার রিক্রুট করার জন্য ২টি থেকে সর্বোচ্চ ৩টি ধাপ থাকে। তৎকালীন মহাপরিচালক ওই অর্থবছরে দ্বিগুণ আনসার বাছাই করলেন এবং বেশ কিছু জেলাসমূহে পূর্বের কোটার দ্বিগুণ কোটা নির্ধারণ করলেন। যেমন তার নিজ জেলা মাদারীপুরে আনসারের বাছাই কোটা ১৫ জন, তিনি করলেন ৬০ জন। সাধারণ অবস্থায় ২টি বা ৩টি রিক্রুটমেন্টে মাদারীপুর থেকে যেখানে ৪৫ জন আনসার আসার কথা, সেখানে এক ধাপের রিক্রুটমেন্টেই আসলো ৬০ জন। এভাবে ২০২০-২১ অর্থবছরে অস্বাভাবিক আনসার রিক্রুটমেন্ট হয় এবং এর ৬০% রিক্রুটমেন্ট হয় অর্থের অবৈধ লেনদেনের মাধ্যমে। কর্মকর্তাদের মধ্যে একটি লেসপেন্সার গ্রুপ ছিল, যারা ঘুরে ফিরে সব জেলায় আনসার বাছাই কমিটিতে থাকতেন, কেউ সভাপতি হিসাবে, কেউ সদস্য হিসাবে, এবং প্রতি রিক্রুট বাবদ ২ থেকে ৩ লক্ষ টাকা করে লেনদেন করেন তারা। প্রাথমিকভাবে সংখ্যাটা কম মনে হলেও যদি একটু হিসাব করেন, ৫,০০০ শূন্যস্থানের পরিবর্তে ৫,০০০ রিক্রুট, এর ৬০% অর্থাৎ ৩,০০০ রিক্রুট যদি ২ লক্ষ টাকা করে ভর্তি হয়, সর্বমোট ৬০ কোটি টাকার বাণিজ্য। এবং এই রিক্রুটের ক্ষেত্রে বেশিরভাগই শিক্ষিত বেকার ছেলে। তাদেরকে মিথ্যা আশ্বাস দেওয়া হয়েছিল কিছুদিনের মধ্যেই সাধারণ আনসারকে জাতীয়করণ করা হবে, তাই টাকা দাও, ভর্তি হও। এভাবে বেকার শিক্ষিত ছেলেদের আশ্বাস দিয়ে সাধারণ আনসারের প্রশিক্ষণে আনা হয়েছিল। এদের সাথে ছিল ফ্যাসিস্ট সরকারের গোয়েন্দা বাহিনী DGFI। অন্তর্বর্তী সরকারের বিপদে ফেলতে তারা লেলিয়ে দিল আনসার সদস্যদেরকে। মহাপরিচালক কাভেরি। ব্যবসা তারা করে, তারাই লেলিয়ে দেয় এবং পরবর্তীতে নাম দেওয়া হয় তাদেরকে আসাল লীগ। এই আনসার আন্দোলন দেখে বর্তমান মহাপরিচালক পুরাই বেকুব হয়ে যান। তিনি কিন্তু তখনও জানেন না সাধারণ আনসার কারা, কিভাবে তারা দায়িত্ব পালন করে, তাদের কিভাবে চাকরিতে বহাল করা হয়, তাদের চাকরি সমাপ্ত কিভাবে হয়। আন্দোলনের চাপে পড়ে উল্টাপাল্টা বকতে থাকেন। একবার বলেন রেস প্রথা থাকবে না, একবার বলেন জাতীয়করণ করা হবে। এগুলো সব মিডিয়াতে এসেছে। আনসার বাহিনীতে আসার আগে তিনি কোনো সিভিল প্রতিষ্ঠানে ডেপুটেশনের চাকরি করেন নাই, তার অভিজ্ঞতাও নাই। এরপর শুরু হয় অত্যাচার।
সচিবালয় ঘেরাওয়ের কার্যক্রমের সময়ের একটি ভিডিও খুব ভাইরাল হয়। আনসার সদস্যদের সংঘর্ষে রণক্ষেত্র সচিবালয় ও প্রেস ক্লাব এলাকা। ঘণ্টাখানেক ধরে চলে ধাওয়া পাল্টা ধাওয়া, বৃষ্টির মতো ইট পাটকেল নিক্ষেপ। সূত্রপাতটা আনসার সদস্যদের সচিবালয় ঘেরাও কর্মসূচি ঘিরে। সকাল থেকে চাকুরি জাতীয়করণের এক দফা দাবিতে সচিবালয় ঘেরাও করে তারা। বিকেল পেরিয়ে সন্ধ্যা করায় সবগুলো গেটে আনসার সদস্যদের অবস্থানের কারণে সরকারের উপদেষ্টা, সচিব, কর্মকর্তা, কর্মচারীরা হয়ে পড়েন অবরুদ্ধ। স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে ঘোষণা আসে সব দাবি মেনে নেওয়া হবে, কিন্তু লিখিত সিদ্ধান্ত তাৎক্ষণিক দেওয়ার দাবিতে সচিবালয়ের 5টি গেট অবরুদ্ধ করে রাখে আনসার সদস্যরা। 1 বছর এরকমের আমাদের রেস্টে থাকতে হয়, তখন আমরা কোনো বেতন রেশন কিছুই পাই না। যে অন্যায় অত্যাচারগুলো হচ্ছে শুরু থেকেই, ছুটির টাকা খায়, রেশনের টাকা বন্ধ, থানা অফিসের টাকা খায়, জেলা কমপ্লেন্ট টাকা খায়। আমরা এখন সবাই মিলে একটা সিদ্ধান্তে উপনীত হয়েছি, এটা হচ্ছে আমাদের জাতীয়করণ এবং রাজস্ব খাতে অন্তর্ভুক্তকরণ করতে হবে। সন্ধ্যার পর আনসারদের সাথে কথা বলতে আসেন বৈষম্য বিরোধী আন্দোলনের কয়েকজন সমন্বয়ক। আনসারদের দাবি আদায়ে শিক্ষার্থীরাও সাথে থাকবে, রাস্তা ছেড়ে দেওয়ার অনুরোধ করেন শিক্ষার্থীরা। এ সময় হঠাৎ উত্তেজনা ছড়িয়ে পড়ে সচিবালয়ের সামনে, শিক্ষার্থীরা আহত হন। শিক্ষার্থীদের ধাওয়া খেয়ে এলাকা ছেড়ে দিতে শুরু করেন আনসার সদস্যরা। মূল গেটের সামনে অর্ধশতাধিক আনসার সদস্যকে ঘিরে ফেলে শিক্ষার্থীরা। পরে দুপক্ষকে শান্ত করতে সেনা মোতায়েন করা হয়। আনসার সদস্যরা এ সময় নিজেদের ইউনিফর্ম খুলে আত্মসমর্পণ করেন। পরে শিক্ষার্থীদের শান্ত করতে কথা বলেন সমন্বয়ক এবং উপদেষ্টারা। তাদের যে 6 মাসের রেস্ট প্রথা আছে, বিশ্রাম প্রথা আছে 3 বছর পর পর, সেই প্রথা কিন্তু ইমিডিয়েটলি বাতিল করা হয়েছিল এবং তারা জাতীয়করণের কথা বলেছিল। আমরা বলেছিলাম 1 সপ্তাহ সময় দিতে এবং একটি কমিটিতে তাদের কথাগুলো যৌক্তিকভাবে উপস্থাপন করতে, কিন্তু তারা আমাদের কোনো কথা না শুনে এখানে সচিবালয়কে জিম্মি করে তারা একটা অরাজক পরিস্থিতি তৈরি করতে চেয়েছিল। তাদেরকে আমরা স্পষ্ট করে বলে দিতে চাই, আর যদি সচিবালয়ের আশেপাশে এরকম কোনো নরপিশাচকে আমরা দেখি যারা রাষ্ট্র কাঠামোকে ব্যাহত করতে চাইবে, তাহলে সচিবালয়ের আশেপাশে তাদের কোনো অস্তিত্ব থাকবে না। আমরা স্পষ্ট করে বলে দিতে চাই, আপনাদের যদি কোনো দাবি থাকে রাষ্ট্র আগে স্থিতিশীল অবস্থায় আসুক, আপনাদের যৌক্তিক দাবি নিয়ে যে লজিক্যাল ওয়েগুলো রয়েছে সেই ওয়েতে আপনারা অ্যাপ্রোচ করুন। তারপরে যদি আপনাদের যৌক্তিক দাবি না মানা হয়, তাহলে আমরা যারা আছি আমরা আপনাদের সাথে দাঁড়াবো। দীর্ঘ সময় আটক থাকার পর পরিস্থিতি স্বাভাবিক হলে বেরিয়ে আসেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা। নিরাপদে বের হতে শুরু করেন অন্যান্য কর্মকর্তা কর্মচারীরাও। সেনাবাহিনী দিয়ে 400-এর উপর আনসার সদস্যদের গ্রেপ্তার করেন তিনি। এরপর বিভিন্ন সোশ্যাল মিডিয়া স্ক্যান করে যেসব আনসার সদস্য আন্দোলনে প্রত্যক্ষভাবে পরোক্ষভাবে ছিল, বিভিন্ন স্ট্যাটাস, ছবি, ভিডিও শেয়ার করেছে, তাদের চিহ্নিত করে ফেজ করা শুরু করেন। HRM সফটওয়্যারে ফেজ হচ্ছে এমন একটি অবস্থা যেখানে কোন আনসার সদস্যরা কর্মরত থাকা অবস্থায় তার নামে কোনো অভিযোগ পাওয়া গেলে কিংবা বিশেষ কোনো প্রয়োজনে তার দীর্ঘদিনের ছুটির প্রয়োজন হলে তার কর্মস্থল থেকে ফ্রিজ করে রাখা হয়। অভিযোগ প্রমাণিত না হলে কিংবা ছুটি শেষে প্রত্যাবর্তন করলে তাকে শূন্যস্থান থাকা সাপেক্ষে পূর্বের কর্মস্থলে কিংবা শূন্যস্থান না থাকলে সেখান থেকে সরিয়ে নতুন কর্মস্থলে মোতায়েন করা হয়। কিন্তু মহাপরিচালক তা করলেন না। তিনি আন্দোলন সংশ্লিষ্ট 11,000-এরও বেশি ফ্রিজ করলেন। পুরো বাংলাদেশের বিভিন্ন কেপিআইতে নিরাপত্তা সংকট সৃষ্টি হল। এরপর তিনি মাঠ পর্যায়ে অফার দেওয়া বন্ধ করলেন। জেলা কমান্ড্যান্ট এবং জোন কমান্ডার তার দায়িত্বপূর্ণ এলাকার বিভিন্ন কেপিআইতে শূন্যস্থান পূরণের জন্য চাকরির অফার দেন মেসেজের মাধ্যমে। একটু আগে যেটা আমরা বললাম, উনি সেটা বন্ধ করলেন। সফটওয়্যারে যারা 3 বছর মেয়াদে চাকরি সম্পন্ন করে তাদেরকে রেস্ট এবং রেস্টের 5 মাস পূর্ণ হলে তাদেরকে প্যানেলের অন্তর্ভুক্ত করা হয়। মহাপরিচালক রেস্ট এবং প্যানেল থেকে 2020 থেকে 2022 সালের মধ্যে প্রশিক্ষণ নিয়েছে এমন 2000-এর বেশি সদস্যদেরকে সফটওয়্যার থেকে মুছে ফেলেন। বর্তমান সিজিএস লেফটেন্যান্ট জেনারেল মিজানুর রহমান শামীম যখন মহাপরিচালক ছিলেন তখনকার রিক্রুট এরা কিন্তু টাকা দিয়ে এসেছে, কিন্তু রিক্রুট করে পয়সা কে কামালো? তাহলে আবার পুরাতন ভিডিওটা দেখে আসি। নিয়োগ বাণিজ্যের সম্পূর্ণ যত এতদিন ধরে আপনারা দেখেছেন সেই প্রক্রিয়া, যে অনিয়মের প্রক্রিয়া, সেগুলোর যে মূল উৎস সেগুলো সমূলে বন্ধ করা হচ্ছে। কারণ
আমরা যেটা মনে করি যে মানুষের সাথে যদি কমিউনিকেশনটা ঠিক থাকে তাহলে যারা দালাল চক্র এই সুযোগটা নেই, ইনক্লুডিং সোশ্যাল মিডিয়ায় আমরা অবজার্ভ করেছি অনেকে এখন থেকে বিভিন্ন ভুয়া নিয়োগের কথা বলে তারা কি করে ওরা আনসার বিটিভির নাম বিক্রি করে নিয়োগের বিভিন্ন প্রক্রিয়া করে মানুষের থেকে টাকা হাতিয়ে নেয়। আমরা ইতিমধ্যে সোশ্যাল মিডিয়া এবং বাংলাদেশ বিভিন্ন মিডিয়াতে আমরা কিন্তু বলার চেষ্টা করছি যে সঠিক নিয়োগের যে প্রক্রিয়ার সাথে সম্পৃক্ত যে প্রতিষ্ঠান বা যারা ইনভলভ তাদের সাথে যোগাযোগ করতে হবে। আমরা এখনো কিন্তু কোনো নিয়োগ করছি না, আমাদের নিয়োগ শুরু হবে পরে। আমরা অলরেডি আগামী মাস থেকে আমাদের নিয়োগের প্রক্রিয়া শুরু হবে, তখন আমরা আপনাদের মাধ্যমে সবাইকে জানাবো যে কি প্রক্রিয়া নেওয়া যায়। এখানে মেধার বাইরে অন্য কারো কোনো সুপারিশে কাজ হবে না, এতটুকু আমি শুধু বলতে পারি। এবং ওই প্রক্রিয়া স্বচ্ছতা, যে যে কাজের জন্য প্রযোজ্য তাকে সেই জায়গায় দক্ষতা প্রমাণ করে আমাদের এখানে নিয়োগ পেতে হবে। আগের মতো ওই গণহারে নিয়োগের কোনো সুযোগ থাকবে না। এবার বুঝলেন তো কাহিনীটা কোথায়। তিনি এখানেই শেষ করেননি। এই 11,000-এর বেশি যেগুলো ফিজ করে রাখা হয়েছিল তাদের মধ্যে যারা বিভিন্ন সামরিক বাহিনীর কর্মকর্তাদের রেফারেন্সে মহাপরিচালককে ফোন কিংবা মেসেজ দিতে পেরেছে তারা কিন্তু চুপি চুপি চাকরিতে বহাল হয়ে গেছে। অপরাধ যত বড়ই হোক, সামরিক কর্মকর্তাদের সুপারিশ বলে কথা। প্রখ্যাত সাংবাদিক ইলিয়াস ভাই একটা কথা বলেছিলেন। কি বলেছিলেন তিনি? সেনাবাহিনী তো বুঝেন না, কেয়ার করার ব্যাপার আছে তো, এরা তো বিশাল পাওয়ারফুল, এদের কোনো পাপ নাই। সেনাবাহিনী পৃথিবীতে, বাংলাদেশের সেনাবাহিনী বিশেষ করে এরা আসছেন, এরা আল্লাহর থেকে এক একজন জান্নাতের সুসংবাদ নিয়ে আসছেন। এই নিয়ে এসে তারপরে আপনার দুনিয়ায় কয়দিন থাকবেন, আবার জান্নাতে চলে যাবেন। এটা হচ্ছে বাংলাদেশের সেনাবাহিনী, আর এদের কোনো পাপ নাই। শুনলেন তো, জেলে থাকা আনসার সদস্যদের পরিবারগুলোকেও তিনি কিন্তু হেনস্থা করতে বাদ রাখলেন না। সদর দপ্তরে ডেকে নিয়ে এসে মনিটরিং সদস্যদের দিয়ে অকথ্য ভাষায় গালাগালি, ভীতি প্রদর্শন করে মুচলেখা দিতে বাধ্য করলেন। বিভিন্ন গার্ডে আনসারদের নিয়ন্ত্রণ করার জন্য সিনিয়র হিসেবে সহকারে প্লাটুন কমান্ডার, কিংবা প্লাটুন কমান্ডার যারা থাকেন উনি তাদেরকে টার্গেট করা শুরু করলেন। সদর দপ্তরের একটি সাদা মাইক্রোবাস, ডিজিএফআই এর কিছু সদস্য এবং র্যাবকে কাজে লাগিয়ে বিভিন্ন স্থান থেকে তাদেরকে তুলে নিয়ে আয়নাঘরে অত্যাচার করতে লাগলেন। এর মধ্যে একজন প্লাটুন কমান্ডারের সম্পর্কে আমরা জানতে পেরেছি, নিরাপত্তার স্বার্থে তার নাম আমরা বলছি না। অত্যাচার চলাকালীন সময়ে সে স্ট্রোক করে এবং তাকে রাতের অন্ধকারে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়। আন্দোলনকে দমানোর পদ্ধতির সাথে বিডিআরের বিদ্রোহ দমনের খুব সুন্দর মিল পাওয়া যায়। হুবহু যেভাবে নিরীহ বিহিআর সদস্যদেরকে হেনস্থা করা হয়েছিল এখানেও তাই। আনসার সদস্যদের দাবি যৌক্তিক হতে পারত যদি তার দাবি করত আনসার আইন 1995 পরিবর্তন করার জন্য। 1995-এর আইনের ধারা 6-2 অনুযায়ী যখন আনসার সদস্য অঙ্গীভূত হবেন তখন ভাতা পাবেন। তার মানে যখন কাজ করবেন তখন ভাতা পাবেন, কাজ না করলে ভাতা পাবেন না। এই আইনের মাধ্যমে সাধারণ আনসার সদস্যদের কাঠামো একটি অস্থায়ী কাঠামোতে রাখা হয়েছে। এটা পরিবর্তনের দাবি তারা করতে পারতেন। আনসার ব্যাটালিয়ন আইন 2023 হয়েছে, তাহলে সাধারণ আনসারদের জন্য পুরাতন 1995-এর আইন কেন থাকবে? অথচ সেই দাবি কিন্তু তারা করেন নাই। এরপর তিনি সেটাই করলেন যেটা পূর্ববর্তী সকল মহাপরিচালকরাই করেছেন, দমনপীড়নের নীতি অবলম্বন করলেন। উনি সেপ্টেম্বরের 4 তারিখে উপমহাপরিচালক KM জিয়াউল আলমকে বাধ্যতামূলক অবসরে পাঠান। এই হচ্ছে সেই অফিস আদেশ। উনি ছিলেন 15তম BCS-এর একজন কর্মকর্তা, যিনি 15 নভেম্বর 1995 তারিখে আনসার বাহিনীতে যোগদান করেন। স্বাভাবিকভাবেই 31 অক্টোবর 2026-এ তার অবসরে যাবার কথা ছিল। মহাপরিচালক যোগদান করলেন 12 আগস্ট এবং সেপ্টেম্বরের 4 তারিখেই উনি একজন সিনিয়র কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়ে দিলেন। কিন্তু স্বাভাবিকভাবে ওনাকে তো ভালোভাবে চেনার কথা না, তাহলে কেন এমনটা হলো? তার কারণ KM জিয়াউল আলম সবসময় কর্মকর্তাদের হয়ে কথা বলতেন, মহাপরিচালকদের বিভিন্ন উল্টাপাল্টা সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করতেন। আগের মহাপরিচালক জনাব আমিনের সাথে ওনার সম্পর্ক ভালো ছিল না, কিন্তু ক্যাডার অফিসারদের একটা বড় অংশ তাকে মান্য করত। তাকে সরিয়ে দিয়ে প্রথম থাপ্পড়টা দিলেন তিনি ক্যাডার অফিসারদের গালে। অবশ্য আনসারের ক্যাডার অফিসাররা ক্যাডার সার্ভিস হয়ে ওঠার পর থেকেই সেনা কর্মকর্তাদের বুটের লাথি খেয়ে আসছে। তবুও এরকম একজন সিনিয়র কর্মকর্তাকে সরিয়ে দেওয়া সবার মনে ভীতি সঞ্চার করে। এরপর উনি সংস্কারের ধোঁয়া তুললেন,
সংস্কারের কথা বলে প্রথমে নিয়ে আসলেন ৩ জন সেনা কর্মকর্তা। সেপ্টেম্বরের শেষ সপ্তাহের এক বৈকালিক সভায় তিনি হুট করে আনসার বাহিনীর পোশাক পরিয়ে ৩ জন সেনা কর্মকর্তাকে সদর দপ্তর কনফারেন্স রুমে হাজির করলেন। সেনা কর্মকর্তা ৩ জন হলেন লেফটেন্যান্ট কর্নেল শামীম, মেজর হামিদ এবং মেজর আউয়াল। তখন উপস্থিত কর্মকর্তাদের মধ্যে গুঞ্জন শুরু হয়। কেউ বিষয়টিকে নিতে পারছিল না। মন্ত্রণালয়ের কোনো আদেশ নেই, কোনো আইন নেই, গেজেটে নেই। হুপ করে ৩ জন সেনা কর্মকর্তা আনসারের পোশাক পরে আবার নিজেদের র্যাঙ্ক থেকে এক র্যাঙ্ক বেশি লাগিয়ে এই মিটিং রুমে বসে পড়ল। এই অসন্তোষের মাথায় একজন কর্মকর্তা মুখ খুললেন। তিনি জানতে চাইলেন, এরা কি আনসার সদর দপ্তরে সংযুক্ত হয়েছেন নাকি ডেপুটেশনে এসেছেন? তখন মহাপরিচালক কোনো সদুত্তর দিতে পারেন নাই। কাহিনী এখানেই শেষ নয়। এই মিটিংয়ের ঠিক পরদিন ওই কর্মকর্তাকে বদলি করে দেওয়া হয় সদর দপ্তর থেকে। স্বৈরাচারী একটা ভাব আছে না? সেনা কর্মকর্তাদের কাছে ক্যাডার অফিসাররা কখনো কোনো প্রশ্নের উত্তর চাইলেই বদলি, বিভাগীয় মামলা এসব নিত্যনৈমিত্তিক ব্যাপার। এখানেই শেষ নয়, কণ্ঠরোধ করতেই হবে, চেপে মেরে ফেলতেই হবে যেন কোনো আনসারের কর্মকর্তা, সৈনিক এই মহাপরিচালকের বিরুদ্ধে নিঃশ্বাস পর্যন্ত অনুমতি ব্যতীত নিতে না পারে তার ব্যবস্থা করতে হবে। তাই তিনি হঠাৎ করেই ৩ জন কর্মকর্তাকে বরখাস্ত করলেন। টিবিসি নিউজের এই ভিডিওটা একটু দেখি। এইখানে জুলাই আগস্ট আন্দোলনের সময় সদর দপ্তরে কর্মরত অনেক কর্মকর্তাই ছিলেন। এর মধ্যে লাল মার্কিং করা ৩ জন ডেপুটেশনে আসা সেনা কর্মকর্তা, বাম থেকে কর্নেল তসলিম, মেজর জেনারেল আমিন ও ব্রিগেডিয়ার নাজিম, হলুদ মার্কিং করা উপমহাপরিচালক ফখরুল। এর মধ্যে কর্নেল তসলিমকে দেখা যাচ্ছে অস্ত্র হাতে। এটি 7.62 মিলিমিটার এসএমজি, যা একটি মারণাস্ত্র। হলুদ মার্কিং করা উপমহাপরিচালক ফখরুলকে বরখাস্ত করা হয়েছে। এর সাথে বরখাস্ত করা হয় আরও 2 জন কর্মকর্তাকে। তারা হলেন জনাব মেহেদী হাসান, 25তম বিসিএসের, এবং জনাব ইফতেখার সাইদ, 28তম বিসিএসের। তাদেরকে নাশকতার জন্য বরখাস্ত করা হয়। এখানে কি জনাব মেহেদী কিংবা ইফতেখার কাউকে দেখা যাচ্ছে? যাচ্ছে না, কারণ তারা এখানে ছিলই না। নাশকতার জন্য যদি কাউকে বরখাস্ত করতে হয় তবে তো কর্নেলের হওয়া উচিত, যিনি অস্ত্রসহ মহড়া দিয়েছেন। তৎকালীন সময়ের মহাপরিচালক মেজর জেনারেল আমিনের হওয়া উচিত ছিল। অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার নাজিমের হওয়া উচিত ছিল, কারণ আনসার বাহিনীর সব সিদ্ধান্ত ও পলিসি মেকিং তারাই করেন। মেজর জেনারেল আমিন কিন্তু খুব সুন্দরভাবে অবসরে চলে গিয়েছেন, চাকরি শেষে বাড়িতে আরাম করছেন। এত বড় আওয়ামী লীগের লেসপেন্সর। আর ব্রিগেডিয়ার নাজিম এবং কর্নেল তসলিম বহাল তবিয়তে চাকরিরত রয়েছেন। মাঝখান থেকে ভুক্তভোগী হলেন আনসারের 3 জন কর্মকর্তা, যারা কিছুই করেন নাই। এই যে মহড়া দিচ্ছেন, এইটা যে নিউজে এসছে, শক্ত মহাপরিচালকের নির্দেশই হয়েছিল। তাহলে আনসারের অফিসাররা নাশকতা কিভাবে করল? যাদের নামে নাশকতার এই অভিযোগ করা হয়েছে তারা তো কেউ ঘটনাস্থলে ছিলেন না। এই বরখাস্তের নাটক মঞ্চস্থ করার পর সব কর্মকর্তা কর্মচারী চাকরি হারানোর ভয়ে মুখ বন্ধ করে ফেললে। এর মাঝে আরও একটা ঘটনা ঘটে গেল উল্লেখযোগ্য। প্রথম উপদেষ্টার আমন্ত্রণে জাতিসংঘের তদন্ত কমিশন জুলাই আগস্ট গণহত্যার তদন্ত রিপোর্ট প্রকাশ করে। সেই খবরটা একটু দেখে আসি চলুন। দেশের মোট 8টি বড় শহরে অনুসন্ধান চালায় দলটি। কথা বলেছে সাবেক সরকারের উচ্চপদস্থ সিভিল প্রশাসন ও কর্মকর্তা, সামরিক, আধাসামরিক, রাজনৈতিক ব্যক্তি, সাংবাদিক, আইনজীবী, আহত ও নিহতদের পরিবারের সাথে, যেখানে মোট 16টি বিষয়ে তথ্য সংগ্রহ করা হয়। জুলাই আন্দোলনে 1400 জন নিহতের প্রমাণ পায় জাতিসংঘের অনুসন্ধান দল, যাদের মধ্যে 12 থেকে 13% শিশু। বেশিরভাগই নিরাপত্তা বাহিনীর চালানো আগ্নেয়াস্ত্র ও শটগানের লোহার গুলিতে নিহত হন, আর গুরুতর আহত হয়েছেন 11,700 মানুষের বেশি। পুলিশ সহ অন্যান্য নিরাপত্তা বাহিনী শিশুদের লক্ষ্যবস্তু বানিয়ে টার্গেট কিলিং, ইচ্ছাকৃতভাবে পঙ্গু করা, নির্বিচারের গ্রেপ্তার ও আটক, অমানসিক নির্যাতন এবং বল প্রয়োগ করে।
আর এই সবকিছুই ঘটেছে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও স্বরাষ্ট্রমন্ত্রী সহ আওয়ামী লীগ নেতাদের সজ্ঞানে, সমন্বয় ও নির্দেশে। শেখ হাসিনা ও আসাদুজ্জামান কামাল দুজনেই নিয়মিত বিভিন্ন উৎস থেকে মাঠ পর্যায়ের এসব প্রতিবেদন পেতেন। অতিরিক্ত বল প্রয়োগ নিয়ে উদ্বেগ জানিয়ে 21 জুলাই এবং আগস্টের শুরুতে সাবেক প্রধানমন্ত্রীর কাছে সুনির্দিষ্ট প্রতিবেদনও জমা দেওয়া হয়েছিল, তবে তাতে কর্ণপাত করেননি শেখ হাসিনা। জাতিসংঘের অনুসন্ধান দলটি জবাবদিহিতা, ন্যায় বিচার, পুলিশ ও নিরাপত্তা, নাগরিক, রাজনীতি ও অর্থনীতি সহ অর্ধশত সুপারিশ দিয়েছে, যেখানে সব বিচার বহির্ভূত হত্যা, গুমের তদন্ত, সুবিচার নিশ্চিতে যাবতীয় তথ্য প্রমাণ সংগ্রহ, মানবাধিকার লঙ্ঘনে অভিযুক্তদের বহিষ্কার সহ পুলিশকে নিরপেক্ষ, দক্ষ, স্বচ্ছ ও জবাবদিহিতা নিশ্চিতের সুপারিশ করা হয়। পুলিশের বিষয়ে তদন্ত কমিটিকে স্বাধীন ও নিরপেক্ষ করার সুপারিশ করেছে জাতিসংঘ। একই সাথে র্যাবের বিলুপ্তি সহ বিজেপি ও গোয়েন্দা সংস্থাগুলোর ক্ষমতা লাগাম টেনে ধরা এবং আনসার বিজিবিকে নিজস্ব বাহিনীর সদস্য দিয়ে গড়ে তোলার সুপারিশ করা হয়। পাশাপাশি নাগরিকের ব্যক্তিগত স্বাধীনতা নিশ্চিতে এনটিএমসিকে বিলুপ্তির সুপারিশ করা হয়। ঋণের মাধ্যমে লুটপাট করা অর্থ সম্পদ জব্দ করাও সুপারিশ করে অনুসন্ধান দল। একই সাথে শ্রমিকের অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করতে বলা হয়েছে। জাতিসংঘ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সম্পর্কে সুনির্দিষ্ট বেশ কিছু প্রস্তাবনা দিয়েছিল। সেই প্রস্তাবনাগুলোর মধ্যে 356 নম্বর অনুচ্ছেদে আনসার বাহিনী সম্পর্কে বলা হয়। কি বলা হয়েছিল সেটাতে? ডিমিলিটারাইজ কন্ট্রোল ওভার দ্য আনসার ভিডিপি টু দ্য এক্সটেন্ট দ্যাট দে অ্যাজিউম ল এনফোর্সমেন্ট সাপোর্ট টাস্ক। ইংরেজিতে যখন বলেছে ঠিকই তো বলেছে, তাই না? অর্থ করলে যেটা দাঁড়ায়, আনসার ভিডিপির উপর নিয়ন্ত্রণ ততটুকুই অসামরিকীকরণ করুন যতটুকু তারা আইন প্রয়োগকারীর সমবেতায় কাজ গ্রহণ করে। অর্থাৎ আনসার বাহিনীকে অসামরিকীকরণ করুন। প্লেন অ্যান্ড সিম্পল, রাইট? কিন্তু বর্তমান মহাপরিচালক কি করলেন? অবৈধভাবে সেনা কর্মকর্তা আনলেন 3 জন। তাদের গায়ে আনসারের পোশাক, র্যাঙ্ক ব্যাজ এগুলো পরিয়ে মিটিংয়ে বসিয়ে দিলেন। এরপরে আরও নিয়ে আসলেন 2 জন। আসুন এই নিউজটা একটু দেখে আসি। দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টির ক্ষেত্রে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থা করেছে। নিজেদের সদস্যদেরকেই এই প্রশিক্ষণ দেয়া হচ্ছে বলে জানিয়েছে বাহিনীর মহাপরিচালক। সকালে আনসার সদর দপ্তরে এ সংক্রান্ত এক কর্মশালা শেষে মহাপরিচালক মেজর জেনারেল আব্দুল মোতালেব সাজ্জাদ মাহমুদ এসব কথা জানান। তিনি বলেন, নিজেদের সদস্যদের উদ্যোক্তা হিসেবে তৈরি করে যাচ্ছে আনসার ভিডিপি। শুধু আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের মধ্যে আনসার ও ভিডিপি নিজেদেরকে সীমাবদ্ধ রাখতে চায় না জানিয়ে মহাপরিচালক বলেন, তারা সামাজিক কাজে নিয়োজিত থেকে জনবান্ধব ও প্রান্তিক পর্যায়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে কাজ করছে। যে কেউ চাইলে আনসার ভিডিপির পক্ষ থেকে প্রশিক্ষণ দেয়া হবে বলেও তিনি জানান। আরে এরা কারা? কোত্থেকে এলো এরা? এর পরের ঘটনা আরও চমৎকার। প্রতি বছর 12 ফেব্রুয়ারি আনসার বাহিনীর জাতীয় সমাবেশ হয়। এটা একটা রাষ্ট্রীয় প্রোগ্রাম। দেশের রাষ্ট্রপ্রধান, গণ্যমান্য ব্যক্তিবর্গ সবসময় আমন্ত্রণে আসেন। এবছর মহাপরিচালক ঘোষণা করলেন, প্রধান উপদেষ্টা আসবেন না, কুচকাওয়াজ হবে না। খেয়াল করেন, প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূস সশস্ত্র বাহিনী দিবসে যেতে পারলেন, পুলিশ সপ্তাহে আসতে পারলেন, বিমান বাহিনীর মহড়াতে যেতে পারলেন, কিন্তু উনি আনসারের জাতীয় সমাবেশে আসতে পারলেন না। কারণ মহাপরিচালক চাননি উনি আসুক। আনসার বাহিনীর যে সমাবেশ অনুষ্ঠিত হয়, সেখানে ভিডিপি সদস্যদের একটা বড় দল বাংলাদেশের সকল প্রান্ত থেকে এসে যোগদান করে। দেশের প্রধানকে এক নজর দেখবে, দরবারে তার কাছে দাবি পেশ করবে, এই আশায় তারা আসে। আর প্রধান উপদেষ্টা তো সরাসরি মাটি ও মানুষের কথা বলেন। সেখানে ভিডিপি সদস্যরা যদি জাতিসংঘের তদন্ত রিপোর্ট অনুযায়ী আনসার বাহিনীকে বেসামরিকীকরণের কথা বলে বসে, তখন তো মেজর জেনারেলের পশ্চাৎদেশে চেয়ার আর থাকবে না, তাই না? কর্মকর্তারাই প্রস্তুত ছিলেন প্রধান উপদেষ্টার সামনে মুখ খুলবেন। 1986 সাল থেকে ক্যাডার কর্মকর্তারা এই অত্যাচার সহ্য করেই যাচ্ছেন। আর ফতো